বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে ঢাকা ওয়াসার যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন এবং পেমেন্ট পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ হচ্ছে এটির একটু অ্যাপ্লিকেশন সিস্টেমটা একটু ভিন্ন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা একটু সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে ঢাকা ওয়াসার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি, এটা হচ্ছে আপনাকে এখানে মাত্র একটি পদে আপনাকে নিয়োগ প্রদান করা হবে এবং এখানে হচ্ছে আরেকটি পদ, মোট আপনাকে দুটি পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবং প্রথম যেটি পদ সেটি হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা। এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং সর্বনিম্ন আপনি 32 বছর হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যে বেতন, সে বেতন হচ্ছে আপনাদের 50,000 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগ, বাণিজ্যিক হিসাব, এছাড়াও ফিন্যান্স, এই যে কোনো তিনটি একটি বিষয়ে আপনাকে অবশ্যই স্নাতক বা সম্মান বা আপনাকে অনার্স মাস্টার দুটাই কমপ্লিট করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার রেজাল্ট থাকতে হবে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী। সিজিপিএ বলতে মূলত 2.25 থেকে 2.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস হিসেবে বিবেচনা করা হয়। অবশ্যই সেকেন্ড ক্লাসের উপরে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে না। অবশ্যই আপনাকে মাস্টার্সে আপনাকে ফার্স্ট ক্লাস থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি হিসাব রক্ষক কর্মকর্তায় আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে শিক্ষাগত শিক্ষা জীবনে যত আপনার এসএসসি এবং এইচএসসি আছে সেগুলোতে অবশ্যই কিন্তু আপনার পয়েন্ট থাকতে হবে সেকেন্ড ক্লাসের উপরে। সেকেন্ড ক্লাস জিপিএ বলতে মূলত 2.50 থেকে 3.49 পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া আপনাকে হিসাব বা অর্থ ব্যবস্থাপনার যে সংশ্লিষ্ট 5 বছরের অভিজ্ঞতা সে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং অবশ্যই কিন্তু আপনার এই অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই যে হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে হবেন। এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আবেদনের আমরা যদি একটু দ্বিতীয় সার্কুলার দেখি, এবং দ্বিতীয় সার্কুলারে একটি মাত্র পদ, সেটা হচ্ছে হিসাব রক্ষক। এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত বয়স হচ্ছে আপনাদের সর্বনিম্ন 32 বছর বয়স, সর্বনিম্ন 32 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। সর্বনিম্ন বলতেছি, সর্বোচ্চ আপনি এখানে সর্বোচ্চ বলে না, আপনি সর্বনিম্ন 32 বছর বয়স হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনার এখানে বেতন হচ্ছে 40,000 টাকা। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ নিয়ে আপনি অনার্স কমপ্লিট করতে হবে। এছাড়া আপনাকে ওয়ার্ড প্রসেসিং, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সকল বিষয়ে আপনাকে দক্ষতা থাকতে হবে। এছাড়াও আপনার সকল শিক্ষাগত জীবনে আপনাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ থাকতে হবে। এছাড়াও আপনাকে উক্ত বিষয়ের প্রতি 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা নিচে দেখি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা দেওয়া আছে। আবেদন শুরু হচ্ছে আপনাদের 5 তারিখ থেকে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 23/6/2024 সাল পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদনের সময়সীমা প্রার্থীর বয়স দেওয়া আছে। প্রার্থীর বয়স তো আমি আপনাদের একটু আগে বললাম, সর্বনিম্ন 32 বছর বয়স হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে। এবং এখানে যদি দেখি আগ্রহী প্রার্থীকে আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আবেদনটা করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানে গিয়ে ডিরেক্ট এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। এরপর যদি আমরা একটু নিজের দিকে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে কী কী কাগজপত্র আপনাকে অ্যাপ্লিকেশনের সময় লাগবে। অবশ্যই আপনাকে আপনার
যে জীবন বৃত্তান্ত বা সিভি বা রিজিউমি আপনাকে অবশ্যই থাকতে হবে এবং সেটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। এরপরে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি লাগবে। এরপরে আপনাকে সদ্য তোলা 1 কপি রঙিন ছবি লাগবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের কপি আপনাকে সাথে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই এগুলাকে আপনাকে জেপিজি বা জেপিজি আকারে প্রথমে, এরপরে পিএনজি আকারে কনভার্ট করতে হবে। আমি অ্যাপ্লিকেশন সময় আপনাদের বলে দেবো কীভাবে আপনি কী করবেন। সেক্ষেত্রে আপনাকে আর কোনো কিছু টেনশন করার দরকার নেই। এরপরে 5 নাম্বার যেটি নিয়ম, সেটি হচ্ছে আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা, এরপর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়াও মৌখিক পরীক্ষার সময় আপনাকে সকল কাগজপত্র সহ আপনার যে অভিজ্ঞতা দিয়েছেন সেই অভিজ্ঞতা সনদপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনাকে 500 টাকা এর বিপরীতে আপনাকে জমা দিতে হবে আপনাদের ওয়াসাতে। এবং এই ছিল মূলত আজকের এই সার্কুলারের 2টি পদ। এবং আপনারা যদি দেখায় কীভাবে আপনি এটিতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে রিকোয়ারমেন্ট ডি washa.org। এছাড়াও এটার লিঙ্ক আপনি কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি, এখানে আপনারা এটার লিঙ্ক দেখতে পাবেন। এটা হচ্ছে তাদের ফ্রন্ট পেজ। আপনি এখানে দেখতে পাচ্ছেন যেটি পদ আমি পড়লাম, সেই 2টি পদ এখানে লিখে দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা সহ এখানে বিস্তারিত দেওয়া আছে। আমরা যেহেতু পড়লাম সেক্ষেত্রে আর নতুন করে পড়ার দরকার নেই। যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদন করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যেহেতু আমরা নতুন আবেদন করতেছি সেক্ষেত্রে আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর যদি আগে করে থাকেন সেক্ষেত্রে আপনাকে লগইনে যেতে হবে। আমরা যেহেতু নতুন করতেছি সেক্ষেত্রে আপনাকে এখানে প্রোফাইল ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথমে আপনাকে যে প্রোফাইল সেটাকে আপনার তৈরি করে নিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ক্রিয়েটের পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে আপনার নাম শো করতেছে এবং এখানে আপনার যে মৌলিক তথ্য এগুলো ফিল আপ করতে হবে। মৌলিক তথ্যের মধ্যে প্রথমে আপনাকে আপনার নাম বাংলায় লিখতে হবে, তারপরে আপনার নাম ইংরেজিতে লিখতে হবে, তারপরে বাবার নাম, মায়ের নাম, এগুলো আপনি সব ইংরেজিতে লিখবেন। শুধু আপনার এখানে বাবার নাম, শুধু নিজের নাম আপনাকে এখানে ইংরেজি এবং বাংলা দুটোতে লিখতে হবে। এরপরে আপনাকে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, তারপরে ফোন নাম্বার, জিমেল নাম্বার, এরপরে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে, এরপরে আপনার ধর্ম, তারপরে হচ্ছে আপনার ঠিকানা দিতে হবে। ঠিকানার মধ্যে আপনার বর্তমান ঠিকানা যদি থেকে থাকে সেক্ষেত্রে বর্তমান ঠিকানা, যদি আপনার শহরে থেকে থাকে সেক্ষেত্রে প্রথমে আপনি বাড়ির নাম্বার দেবেন, কমা দিয়ে আপনি আপনার পোস্ট অফিস বা আপনার এরিয়ার নাম দিবেন। দেওয়ার পরে আপনার থানা এবং উপজেলার নাম এভাবে লিখে রাখবেন। এরপর যদি আপনার স্থায়ী ঠিকানা গ্রামে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রথমে ভিলেজ লিখবেন, VILL শর্টকাটে ভিলেজ লেখার পরে আপনি ক্লোন দিয়ে আপনার গ্রামের নাম লিখবেন। এরপর পোস্ট লিখে ক্লোন দিয়ে আপনি আপনার পোস্ট অফিস লিখবেন। এভাবে আপনার তারপরে পুলিশ স্টেশন দিয়ে আপনি PIS.O দিয়ে আপনি এখানে পুলিশ স্টেশন নাম লিখবেন এবং DIST দিয়ে ডিস্ট্রিক্ট দিয়ে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনার স্থায়ী ঠিকানা যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনার বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি দিতে হবে। এখানে ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল, 300x300 পিক্সেল এবং অবশ্যই আপনাকে 100 কপির নিচে হতে হবে। সেক্ষেত্রে আপনাকে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার ছবি এবং সিগনেচার কীভাবে এডিট করবেন অনলাইনের মাধ্যমে এটা দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি খুব সহজে এটা করে নিতে পারবেন। এরপর যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে সকল শিক্ষাগত যোগ্যতার এখানে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে আপনার SSC ফিল আপ করতে হবে, এরপরে আপনার বিভাগ সিলেক্ট করবেন, এরপরে প্রতিষ্ঠানের নাম দিতে হবে এখানে, এরপরে শিক্ষা বোর্ড দিবেন, বোর্ড দেওয়ার পাশের সাল এবং আপনাকে ফলাফল দিতে হবে। এবং অবশ্যই কিন্তু আপনাকে যে সার্টিফিকেটের কপি এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে। এটা অবশ্যই JPG এখানে অবশ্যই এখানে PDF ফাইল আপনাকে আপলোড করতে হবে এবং আপনি আপনার সার্টিফিকেট কীভাবে PDF করবেন তা একটু পরে আপনাদের দেখাচ্ছি। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে HSC ঘর ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে টিক মার্ক দিতে হবে এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার HSC ঘর ফিল আপ করবেন। এছাড়াও যদি সেমভাবে আপনি আপনার সকল কিছু ফিল আপ করবেন, আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে আপনার এই HSCর যে সার্টিফিকেটের PDF ফাইল সেটা আপনাকে অ্যাটাচ করতে হবে। এরপর যদি আপনি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে দেখতে পাচ্ছেন আপনার গ্র্যাজুয়েশন জায়গায় আপনি গ্র্যাজুয়েশনের টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার গ্র্যাজুয়েশনের সকল কিছু ইনফরমেশন ফিল আপ করে দেবেন। আপনি স্নাতকোত্তর করেছেন, তারপরে কোন বিষয় করেছেন এবং প্রতিষ্ঠানের নাম কি, এই সকল তথ্য দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনাকে এখানে শেষে ফলাফল এবং অবশ্যই আপনাকে এটারও সার্টিফিকেটও কপি দিতে হবে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্সের আপনাকে এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনাকে মাস্টার্সের যে কারিকুলাম সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই এটারও যে
পিডিএফ ফাইল সেটা ডাউনলোড করতে হবে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন আপনাকে অভিজ্ঞতা, এখানে কিন্তু সার্কুলার যদি আমরা একটু আপনাদের দেখাই, সার্কুলারে কিন্তু অবশ্যই এখানে লিখে দিয়েছে আপনাকে অবশ্যই 3 বছর বা এটার 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে অভিজ্ঞতা ঘরটা ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আপনি শর্ট লিস্টে বাদ পড়তে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সময় থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করবেন। এক্ষেত্রে আপনাকে এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন এবং আপনি কী পদে চাকরি করেছেন সেটা লিখবেন। লিখে দেওয়ার পরে আপনার কবে শুরু করেছেন এবং কবে শেষ করেছেন সেটা দিবেন, এবং আপনি যদি চলমান হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন। এছাড়া আপনাকে এখানে কাজের বিবরণী লিখতে হবে, আপনি কী ধরনের কাজ সেখানে করতেন সেখানে লিখে দেবেন। এবং নিচে যদি দেয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার প্রশিক্ষণ, আপনার যদি কম্পিউটার ছাড়া অন্যান্য কোনো প্রশিক্ষণ থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে সে প্রশিক্ষণের নাম, তারিখ এবং প্রতিষ্ঠান নাম সেখানে আপনি লিখে দিবেন। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে সেমিনার। আপনি যদি কোনো সেমিনার বা প্রকাশনিক হয়ে থাকে বা আপনার যদি কোনো থিসিস থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন। এখানে লেখা আছে যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি এখানে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এছাড়াও যে অন্যান্য যে সকল কাজ, যে বিশেষভাবে যদি আপনি কোনো কাজ করে থাকেন বা কোনো সেমিনারে বা কোনো কিছুতে অংশগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি টিক মার্ক দিয়ে আপনি আপনার সেই অভিজ্ঞতার কথা বা আপনার ইচ্ছা কথা এখানে প্রকাশ করতে পারেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার জীবন বৃত্তান্ত ও অন্যান্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সহ আপনাকে যে অভিজ্ঞতা সনদপত্র সেটা আপনাকে এখানে ফাইলে অ্যাটাচ করতে হবে। অবশ্যই সেটা পিডিএফ ফাইল হতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু আবেদন করতে হবেন। এখন আপনাদের বলি কিভাবে আপনি জেপিজি থেকে বা ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করবেন বা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ব্রাউজারে ক্লিক করতে হবে এবং আপনাদের দেখাবো কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে এটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আবারও একটি নতুন ট্যাব ওপেন করতে হবে এবং ট্যাবে আপনি লিখবেন আই লাভ পিডিএফ। লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন এটাতে আপনি ক্লিক করে দিবেন অনলাইন পিডিএফ টুলস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ আমার নেটের একটু প্রবলেম করতেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার ক্যাটাগরি আছে। সেক্ষেত্রে আপনার যেহেতু এখানে আমি যদি একটু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখা, এখানে প্রথমে বলে দিয়েছি আপনার জীবন বৃত্তান্ত যেহেতু এখানে যদি আপনি দেখেন এখানে দেওয়া আছে প্রথমে জীবন বৃত্তান্ত, এরপরে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, এছাড়া আপনার অভিজ্ঞতা সনদপত্র আপনাকে দিতে হবে। যেহেতু এখানে একটি ফাইলে সকল কিছু অ্যাটাচ করতে হবে সেক্ষেত্রে আপনার যে জীবন বৃত্তান্ত সেটা আপনাকে প্রথমে জেপিজিতে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমরা কনভার্ট, সেক্ষেত্রে আপনি যে দেখতে পাচ্ছেন পিডিএফ টু জেপিজি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরের পেজে দেখতে পাচ্ছেন জেপিজি পিডিএফ, এখানে আপনি সিলেক্ট পিডিএফ ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে পিডিএফ ফাইল আছে আপনার জীবন বৃত্তান্তের বা রিজিউমের বা সিবির, সেটা আপনি এখানে মনে করেন এটি আমার রিজিউম, এখানে আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আপনি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কনভার্ট টু জেপিজি, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ এটি একটু প্রসেসিং হয়। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবার ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড জেপিজি ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনি যেখানে আপনার ফাইলটা নিতে চান সেখানে আপনি নেবেন এবং নেওয়ার পরে আপনি আবারও সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এটি জেপিজি ছিল, এটা পিএনজি ছিল, এটা আমার জেপিজি হয়ে গেছে, সরি পিডিএফ ছিল, এটা আমি জেপিজিতে কনভার্ট করেছি। দেখতে পাচ্ছেন এরকম একটা ফরম্যাট আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে পিডিএফ ফাইল সেটা আমার কনভার্ট হয়ে জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। প্রথমে এভাবে আপনাকে আপনার যে সিবি সেটা আপনি কনভার্ট করে নেবেন। কনভার্ট করে নেওয়ার পরে আপনি যে 2-3টা মনে করেন এটা আপনার সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার সিবি 2 পেজের হতে পারে বা 3 পেজের হতে পারে, সেটা ফ্যাক্ট না। সেক্ষেত্রে আপনি এটা কনভার্ট করে নেবেন। কনভার্ট নেওয়ার পরে এখানে মনে করেন এটা আপনার সার্টিফিকেট, সেক্ষেত্রে আপনি এটা নাম্বারিং করবেন। এটা নাম্বারিং করার পরে আবারও আপনি এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন এবং এখানে কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জেপিজি পিডিএফ, সেটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে নাম্বারিং করে রেখেছেন এটা আমার মনে করুন এটা আমার সিবি এবং এটা আমার সার্টিফিকেট, এটা অভিজ্ঞতা সনদপত্র, এভাবে আপনি মূলত এটা কনভার্ট করে রাখবেন বা জেপিজি ফর্মেটে করে রাখবেন। এবং জেপিজি ফর্ম করার পরে এখানে আপনি আবারও এগুলোকে আপনাকে পিডিএফে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আবারও দেখতে পাচ্ছেন এখানে কনভার্টিং যাবেন। কনভার্টে যাওয়ার পরে জেপিজি পিডিএফ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সিলেক্ট ফাইলে সিলেক্ট করবেন। সিলেক্টে ক্লিক করার পরে আপনি যে ফাইল থেকে এগুলো নিতে চান, মনে করুন এই যে আমি এই দুটা রেখেছি পাশাপাশি, সো এটাতে আমি ক্লিক করব। আপনার 2-3টা ফাইল যেগুলো হয় সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে
ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করলে আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে প্রথমে ধরুন এটা আমার সিভি এবং এটা আমার হচ্ছে সার্টিফিকেট। সেক্ষেত্রে আপনাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ, এই 2-3টা ফাইল 5টা ফাইল যে কটা ফাইল আপনার হয় সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে কনভার্ট করবেন, তারপরে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনি যেই ফাইলে নিতে চান সেটা সেই ফাইলে নেবেন এবং নিয়ে সেটার নাম আপনি দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি যদি আপনাদের একটু ফাইলটা দেখাই, এটা হচ্ছে আপনার আমার কনভার্টকৃত ফাইল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দুটো কনভার্ট করলাম সেটা দুইটাই পিডিএফ হিসেবে চলে আসছে 2 পেজই। এখানে যদি আমরা দেখাই যে দেখতে পাচ্ছেন প্রথম পেজ, এই হচ্ছে দ্বিতীয় পেজ। এভাবে মূলত আপনি আপনার যে সিবি আছে সেই সিবি জেপিজি থেকে পিডিএফ ওয়ার্ড ফাইল জেপিজি ওয়ার্ড ফাইল থেকে জেপিজি করবেন এবং জেপিজি থেকে আপনি পিডিএফ ফাইল করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই একটা ফাইলের মধ্যেই কিন্তু এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের একটু বলে দিলাম। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি যেটা কনভার্ট করলেন সেক্ষেত্রে আপনাকে সেই ফাইলটা এখানে অ্যাটাচ করতে হবে। সেই চুজ ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে সেই ফাইলটা আমরা এখানে অ্যাটাচ করে দেবো। এরপরে যে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন। এখানে মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা, এরপর মহিলা কোটা। সেক্ষেত্রে যদি আপনি ফিমেল হয়ে থাকে সেক্ষেত্রে মহিলা কোটায় ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাকে যে ছবি সেটা দিয়ে দেবেন আপনার, এবং যদি না হয়ে থাকে সেক্ষেত্রে টিকমার্ক দেওয়ার দরকার নেই। এরপর দেখছেন বিভাগীয় প্রার্থী, আপনি যদি এর আগে কোনো সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতি চাকরি করে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন এবং ইয়েস দিলে কিন্তু আপনাকে সেই বিপরীতে যে সার্টিফিকেট সেটা আপনাকে দেখাতে হবে, না থাকলে নো দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন যথাযথ কর্তৃপক্ষের এখানে হচ্ছে আপনার সরকারি ক্ষেত্রে পর্যন্ত, আপনার যদি সরকারি চাকরি করে থাকেন এক্ষেত্রে আপনাকে এটা দিতে হবে, না থাকলে নো দিয়ে রাখবেন। এছাড়াও যদি আপনি দিন নাই কাজ নাই, মজুরি নেই, এই পদে কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এরপরে যদি দেখতে পাচ্ছেন নিচে যদি আপনার ওয়াসায় কোনো চাকরি করে থাকেন এর আগে সেক্ষেত্রে প্রকল্পের অধীনে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, না থাকলে নো দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। মূলত এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে মূলত প্রথমে আপনি মনে করুন যে কোনো আপনার নামের প্রথম অক্ষর দিলেন বড় হাতে, এরপরে আপনি একটা স্পেশাল ক্যারেক্টার দিলেন @ বা আপনার হ্যাজ স্টার এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি একটা সংখ্যা দিবেন, সংখ্যা দেওয়ার পরে আবারও একটা ছোটো ক্যাপিটাল লেটার দিবেন। এক্ষেত্রে আপনি এভাবে আপনার যে পাসওয়ার্ড সেটা আপনি দিয়ে দেবেন। অবশ্যই সেটা 8 সংখ্যার বা 6 সংখ্যার হতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার স্বাক্ষর দিতে হবে। সেক্ষেত্রে আপনার স্বাক্ষরের সাইজ হতে হবে এখানে সর্বোচ্চ 100 কেবির উপরে, সর্বোচ্চ 100 কেবির নিচে। সেক্ষেত্রে আপনি আমার যদি একটু ভিডিওতে যান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের একটু আগে বললাম, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই সেখান থেকে আপনার ছবি এবং সিগনেচার এডিট করতে পারবেন এবং সেখান থেকে আপনি এখানে দিয়ে দিবেন। আপনার এখানে সকল কিছু ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সর্বমোট অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট করা হয়ে গেলে এরপরে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে এখানে মেইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আবারও আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে মূলত আপনাকে যে পেমেন্ট সেটা দিতে হবে। পেমেন্ট কিন্তু আপনি এই যে মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে দিতে পারেন, বিকাশ বা নগদের মাধ্যমে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আবারও পেমেন্ট অপশনে যেতে হবে এবং পেমেন্ট অপশনে গিয়ে আপনি এই যে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি আপনার যে ফোন নাম্বার সেটা দিয়ে দেবেন, বিকাশ বা নগদের নাম্বার দিয়ে দেবেন। আগে সিলেক্ট করবেন নগদ বা বিকাশ। সিলেক্ট করার পরে আপনি আপনার সেখান থেকে নগদ বা বিকাশের নাম্বার দেবেন। দেওয়ার পরে এইভাবে আপনারা আপনার পেমেন্টটা করবেন। সো এভাবে মূলত আপনি এই যে ঢাকা ওয়াসার যে নিয়োগ বিজ্ঞপ্তির পেমেন্টটা সেটা করে ফেলতে হবেন এবং সেখানে আপনার 500 টাকা কর্তন করা হবে। সেই প্রতিটি যেটাতে আমি অ্যাপ্লাই করেন এটাতে প্রথম সার্কুলারে অ্যাপ্লাই করলেও সেটা এবং দ্বিতীয় পদে অ্যাপ্লাই করলেও সেম টাকা কাটবে 500 টাকা। সো এইভাবে মূলত আপনি আপনার ঢাকা ওয়াসার যে পেমেন্ট বা আবেদন পদ্ধতি সেটা করতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।